ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার থাম্বনেল আপনারা দেখেছেন যে আমি কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। কানাড়া ব্যাংকের রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে। আগের মাসে কিন্তু এই কোম্পানিটার স্প্লিট নিউজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। তার রেকর্ড ডেট পাওয়া গেছে। দেখুন রেকর্ড ডেট কবে পাওয়া গেছে, রেকর্ড ডেট হচ্ছে 15 মে 2024। কোম্পানিটা কিন্তু এক্স ডেট বা রেকর্ড ডেট যাই বলুন না কেন ডিক্লেয়ার করেছে। আর যারা হচ্ছে এই স্প্লিটের কথা ভেবে বাই করতে চাইছেন তারা কিন্তু এই 15 মের আগে যদি বাই করেন তাহলে গিয়ে এই কোম্পানিটা স্প্লিট পেয়ে যাবেন 1:5, অর্থাৎ একটা শেয়ার যাদের রয়েছে তারা কিন্তু 5টা শেয়ার পাবেন। তো আজকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কিন্তু কোম্পানিটা 3% মতন পড়েছে। তো জাস্ট কিছুক্ষণ আগে মার্কেটে ডিক্লেয়ার হয়েছে আর কি কোম্পানির রেজাল্ট। তো ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা নিচে পড়েছে। তো আমরা রেজাল্টটা দেখে নেব, চলুন দেখে নিই কোম্পানির পারফরমেন্স কেমন করেছে কোয়ার্টার ফোরের রেজাল্টে দেখার আগে দেখব যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছে নাকি, অর্থাৎ স্প্লিট তো কোম্পানি আগে ডিক্লেয়ার করেছে। এখন আমরা দেখব কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো কোম্পানি কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত, 16 টাকা 10 পয়সা করে পার শেয়ারে কিন্তু কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এটা ফাইনাল ডিভিডেন্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফাইনাল ডিভিডেন্ডের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে। তো অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। এবার প্রশ্ন হচ্ছে 15 মে কোম্পানি স্প্লিট হয়ে যাচ্ছে, যেখানে ফেস ভ্যালু কোম্পানির 10, তো 10-এর ফেস ভ্যালু হিসেবেই কিন্তু এই ডিভিডেন্ডটা আপনারা পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্প্লিট হয়ে যাওয়ার পরে যতগুলো নাম্বার অফ শেয়ার হবে সেই হিসাবে কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। আমরা কোম্পানির স্ট্যান্ডার্ড লোন রেজাল্ট দেখব। তো দেখুন রুপিজ ইন কারোরে রয়েছে, ওকে। সিকোয়েন্স কী আছে, সিকোয়েন্স দেখলে দেখা যাবে যে 31/3/2023, 31/12/2023, 31/3/2024 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির কিন্তু টোটাল ইনকামে চলে যাব। তো আমরা যদি টোটাল ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। দেখুন 28,684 এক বছর আগে, সেটা আগের কোয়ার্টারে 32,333, এই কোয়ার্টারে 34,025। তো 28,600টা 34,000 ইয়ারলি অনেকটা বেড়েছে এবং 32,300টা কিন্তু 34,000 কোয়ার্টারলিও কোম্পানির ইনকাম অনেকটা বেড়েছে। তো তাহলে দেখা যাচ্ছে কোম্পানি বিজনেস ভালো করেছে। তো এবার এক্সপেন্সেস একটা ফ্যাক্টর। তো এক্সপেন্সেস দেখে নিই কোম্পানির এক্সপেন্সেস কী করেছে বা ব্যাংকটা এক্সপেন্সেস কী করেছে। তো এক বছর আগে দেখলে দেখা যাবে ব্যাংকটা কী করেছে, 21,432, আগের কোয়ার্টারে 25,528, এই কোয়ার্টারে কিন্তু 26,637। তো ইনকাম যেভাবে কোম্পানির বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে। 21,400টা ইয়ারলি 26,600 হয়েছে এবং 25,500টা কিন্তু 26,600 হয়েছে। তো এবার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়, সেটা গিয়ে অপারেটিং প্রফিট। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে, 7,252 করোড় ব্যাংকের প্রফিট হয়েছে। আগের কোয়ার্টারে 6,805 করোড়, এই কোয়ার্টারে 7,387 করোড়। তো 7,252টা 7,387 হয়েছে ইয়ারলি, ঠিকঠাক আছে বা বেড়েছে বলতে পারেন। এবং কোয়ার্টারলি 6,800টা 7,300 হয়েছে। কোয়ার্টারলি কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে বলা যেতে পারে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা মেন প্রফিট দেখব। তো মেন প্রফিট, তো দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ সব রকম অ্যাডজাস্টমেন্ট, প্রভিশন বলুন, ট্যাক্স বলুন, সব বাদ দিয়ে যে প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিট দেখব। তো এক বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানি কী করেছে, 3,774 করোড়, আগের কোয়ার্টারে 3,656 করোড়, এই কোয়ার্টারে 3,700। তো ইয়ারলি 3,100টা 3,700 হয়েছে এবং কোয়ার্টারলি কিন্তু 3,600টা 3,700 হয়েছে। তাহলে বলা যেতে পারে যে ব্যাংকটা কিন্তু তার কোয়ার্টার 4 রেজাল্ট মোটামুটি ভালোই করেছে। তো স্যার এবার প্রভিশন আসছে। দেখুন আমরা ব্যাংকের যখন রেজাল্ট অ্যানালাইসিস করি তখন কিন্তু ফার্স্ট প্রফিট দেখি, তারপরে কি প্রভিশন এবং তারপরে হচ্ছে কি এনপিএ। তো প্রফিট দেখলাম, এবার কিন্তু আমরা প্রভিশন দেখব, যেটা আমরা রিসেন্টলি দেখেছিলাম যে কি, যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যেসব কোম্পানিগুলো কাজ করছে, পিএসইউ কোম্পানি, পিএফসি বলুন, আরএসি বলুন এবং ইরেডা, এসব কোম্পানিগুলো বা পিএসইউ ব্যাঙ্কগুলো বলুন, রিসেন্টলি কিন্তু অনেকটা পড়ার পিছনে কারো কিন্তু এই প্রভিশন। কারণ প্রভিশন নিয়ে আলোচনা করছি তো তার জন্যই বলছি যে কোম্পানিগুলো আগে 0.4% হচ্ছে একটা প্রভিশন দিত,
সেটা কিন্তু এখন গভর্নমেন্ট আরবিআই কী বলে দিয়েছে, তাদের প্রভিশন কিন্তু 5% দিতে হবে। তো প্রভিশন কিন্তু প্রফিট থেকে মাইনাস হয়। তো সেটাই কিন্তু আমরা এখানেও দেখব। দেখুন প্রভিশন মানে ব্যাংক মনে করছে এই টাকাটা ব্যাংকের কাছে আসবে না। তো প্রভিশন কি হচ্ছে, এক বছর আগে দেখলে দেখা যাবে, দেখুন 3094, আগের কোয়ার্টারে 1898, এই কোয়ার্টারে 2481। তো 3000টা 2400 হয়েছে। তো দেখুন ইয়ারলি তো দেখলে দেখা যাবে যে প্রভিশন কমেছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির প্রভিশন কিন্তু বেড়েছে। তো কোম্পানির ব্যাংকের প্রভিশন যত কম হবে তত কিন্তু ব্যাংকটার পক্ষে ভালো। তো এখানে ইয়ারলি কিন্তু প্রভিশন ব্যাংক কমিয়েছে, এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন। তো স্যার এবারে এনপিএ দেখব। তো এনপিএ কি, নন পারফর্মিং অ্যাসেট। তো এনপিএ প্রভিশন থেকে কিন্তু আস্তে আস্তে এনপিএতে আসে। তো যেই অ্যাসেটটা ব্যাংকের পারফর্ম করছে না সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। তো এই নন পারফর্মিং অ্যাসেটও কিন্তু কম হওয়াটাই ভালো যে কোনো ব্যাংকের ক্ষেত্রে। তো দেখলে দেখা যাবে, দেখুন নেট এনপিএ দেখব আমরা। তো নেট এনপিএ দেখলে দেখা যাবে এক বছর আগে কী আছে, এক বছর আগে 14,349, আগের কোয়ার্টারে 12,175, এই কোয়ার্টারে 11,822। তো দেখা যাচ্ছে ব্যাংক কিন্তু এনপিএ কমিয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো ওভারঅল যদি বলা যায় তাহলে কিন্তু এই কানাডা যে ব্যাংক, এই ব্যাংকটা কিন্তু Q4 রেজাল্ট যথেষ্ট ভালো দেখিয়েছে। স্যার এস্টিমেটকেও কিন্তু এই কোম্পানিটা বিট করেছে। দেখুন ব্লুমবার্গ তারা কিন্তু এস্টিমেট করেছিল কত, 3,744 কারোর, সেখানে কোম্পানিটা কিন্তু 3,757 কারোর প্রফিট দেখিয়েছে। তো স্যার এবার প্রশ্ন হচ্ছে ব্যাংকটা পড়েছে কেন। দেখুন স্যার, যদি বলেন যে কোম্পানি যে রেজাল্টটা দেখিয়েছে সেটা যথেষ্ট ভালো দেখিয়েছে, এবার ব্যাপারটা হচ্ছে যে কোম্পানিটা রিসেন্টলি কী করেছে, স্প্লিট ডিক্লেয়ার করেছে, এবং সেই সময় কিন্তু কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। বা আপনি বলতে পারেন দেখুন এক বছরে ব্যাংকটা কীরকম 77% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং ব্যাংকটা কিন্তু তার পুরো টপে চলছিল। তো রিসেন্টলি যেটা আমি একটু আগে বললাম যে ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে পিএসইউ ব্যাংকগুলো পড়েছে, পড়ার পিছনে কারণ হচ্ছে 0.4% প্রভিশন আগে ছিল নিয়ম, সেটাই কিন্তু বাদ দিয়ে 0.5% করেছে। তো এটাও একটা কারণ হতে পারে। তার পাশাপাশি বলতে পারেন যে রেজাল্ট ভালো করেছে, তো কোনো বড় বা কোনো বড় ইনভেস্টারের কাছে হয়তো তার মন মতন রেজাল্ট হয়নি, সেটার জন্য এটা একটা পড়ার কারণ বলতে পারেন। তো আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন, তো সেই জায়গায় দাঁড়িয়ে রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে, তো চিন্তা করার কিছু নেই, এই কোম্পানি কিন্তু এই জায়গা থেকে রিকভারি করবে। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।